তো কি করতে আজকে এসেছি সেটা একটু আগে বলে দিই। সেটা হচ্ছে আজকে আমরা সেমিস্টার 4 এইচএস সেমিস্টার। আচ্ছা তোরা আগে আমাকে আগে বল যে আমার অডিও আর ভিডিও একদম ঠিকঠাক আছে তো, মানে am I audible, am I visible? হ্যালো 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 ম্যাম, আজকে লাস্ট কথা হবে। হ্যাঁ একদম আজকেই আমাদের লাস্ট কথা হবে। এমন নয় লাস্ট কথা, কালকে ভোরবেলাও একটুখানি তোদের জন্য একটা সারপ্রাইজ আমি প্ল্যান করেছি। চিকেন পক্স হয়েছে পরশু, তবু আজকে এক্সাম দিলি। ওরে বাপরে, খুব সাবধানে থাক এবং নিজের যত্ন নে, ডক্টর দেখা, মেডিসিন নে এবং ভালো করে এক্সামটা দে। কারণ এরকম কন্ডিশনে আমারও সত্যি শুনে খারাপ লাগছে যে চিকেন পক্স হয়েছে এবং খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন হয়ে গেল তোর জন্য। তোদের সবাইকে অনেক মিসও করবো অবশ্যই। হ্যাঁ তোদেরকে মিস করবো না তো কাদেরকে মিস করবো, এতগুলো দিন তোদেরকে পড়ালাম। আচ্ছা শোনো, তো তার মানে আমার অডিও আর ভিডিও একদম ক্লিয়ার রয়েছে। যেটা আমি আজকে বলতে এসেছি বা যেটা আজকে আমি করাতে এসেছি সেটা নিয়ে একটু ডিসকাস করে দিই। আজকে আমরা এইচএস 2026, এটা তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে, বাংলা পরীক্ষা হয়েও গেছে, তো তার ইংলিশের একটা স্যাম্পল পেপার করাবো যে কিরকম ধরনের পেপার হবে। এমন নয় যে এক্স্যাক্ট এই পেপারটাই আসবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই পেপারটাই ম্যাম সেম টু সেম কপি করে দেবে, সেটা নয়। কিন্তু কি প্যাটার্নের প্রশ্ন আসবে সেটা তোরা এর আগে যে টেস্ট পেপার হয় সেই টেস্ট পেপারেও করেছিস, এমন নয় যে করিসনি। তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি যে এই প্যাটার্ন ওয়াইজ মানে আমাদের প্যাটার্নটা হচ্ছে আমরা আজকে বুঝবো খুব ভালো করে এবং চেষ্টা করব যে কোন কোন জায়গাগুলোকে আমরা আগে ফোকাস করে কমপ্লিট করে নেব, ঠিক আছে? তো সেই ওয়াইজ আমি ব্যাপারটাকে সাজিয়েছি। ঠিক আছে, একটু কমেন্ট। আর এই এটা বোধহয় পিডব্লিউ, এটা কোন চ্যানেলে কমেন্ট দেখাচ্ছে? এটা পিডব্লিউ বাংলা, আর পিডব্লিউ বাংলা আর্টসটার একটুখানি চ্যানেলটা ওপেন করে দেবে। একটু ওয়েট করে যা, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না সবার, তো একটু কমেন্টটা ঠিক হয়ে যাক তারপরে আমি স্টার্ট করছি। তোদের যা ডাউট রয়েছে, যা যা আলোচনা করার মনে হচ্ছে সবটাই বলে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আরমান ক্লাস 11 থেকে এসছে। হ্যালো ম্যাম, আজকের এক্সাম ভালো হয়েছে বাংলা। বাহ খুব ভালো। শুধুমাত্র যে 12 এর এক্সাম তা নয়, ইংলিশ এক্সাম 11-এরও হবে। 11-এরও লাইভ নিয়ে কিছুক্ষণের পরে আসছি। আগে সেম 4টা করিয়ে দিই। ম্যাম রাইটিং এ 10-এ 10 পাওয়ার উপায় বলবো। আচ্ছা ঠিক আছে বলছি। আর আর আনসিন প্যাসেজ, হ্যাঁ রে কালকে ইংলিশ পরীক্ষা, আজকে জিজ্ঞেস করছিস আনসিন প্যাসেজ দেবে কিনা। তোদের এই সেমিস্টারে আনসিন প্যাসেজ দেয়? হ্যাঁ আচ্ছা চলো, এবার আমাকে বলো যে বাংলা পরীক্ষা সবার কেমন হয়েছে, বাংলা পরীক্ষা কেমন হয়েছে এবং তোমরা ইংলিশের জন্য কতটা প্রিপেয়ার্ড। বাংলা কেমন হয়েছে, বাংলা কেমন হয়েছে? ব্রাইট দ্বারা সিগনিফিকেন্স বলে দিচ্ছি। বাংলা ভালো হয়নি কেন বাবা? বাংলা কেন ভালো হয়নি? আচ্ছা একটু টাফ এসেছিল কোয়েশ্চেন। দেখো আমি তোমাদেরকে আবারও বলছি, যারা বাংলা এক্সাম দিয়েছো, যাদের মনে হচ্ছে বাংলা এক্সাম ভালো হয়নি, আবার অনেকে কিন্তু এখানে আমাকে বলছে যে ম্যাম বাংলা এক্সাম ভালো হয়েছে, তাহলে ডিফারেন্সটা বোঝো। যারা বাংলা এক্সাম ভালো হয়েছে বলছে তারা কিন্তু সারা বছর পড়েছে। সাজেশন ভিত্তিক পড়লে বাবা হবে না, আমাদেরকে কিন্তু পুরো ওভারঅল সিলেবাসটাকে কভার করতে হবে। কারণ এইবারের যে আমাদের যে সেমিস্টার 4, এই সেম 4 প্যাটার্নে আমাদের প্রথম এক্সাম, এই সেমিস্টার প্যাটার্নে আমাদের প্রথম এক্সাম এলএকিউ টাইপের প্রশ্ন আসবে, 2 মার্কসের আসবে, 5 মার্কসের আসবে, 6 মার্কসের আসবে। তো এই প্যাটার্নটা আমাদেরকে বুঝতে গেলে টু সাম এক্সটেন্ট আমরা যদি বলি যে তোমরাই প্রথম যারা এই প্যাটার্নে এই টাইপের পরীক্ষা প্রথম দিচ্ছ, তো তোমরা যেভাবে পরীক্ষা দেবে, তোমাদের উত্তরসূরি যারা আসবে, যারা এখন 11-এ রয়েছে, যারা এখন 10 থেকে 11-এ উঠছে, তারা এই প্যাটার্নে পরীক্ষা দেবে। তো প্রথমবার সববার ভীষণ ভয় লাগে প্রথম পরীক্ষা দিতে। এমন নয় যে তোমরা প্রথমবার বোর্ডের পরীক্ষা দিচ্ছ,
এবং 4-5 মাসে সিলেবাস কমপ্লিট করা একটু ডিফিকাল্ট, সেটা আমিও মানছি। কটা দিন আমাদেরকে মাথায় রাখতে হবে, কটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত, যে 4 মাস বা 5 মাস আমরা পড়েছি সেম 4 এর জন্য, সেই 4 মাস আমরা কতটা দিয়েছি এর মধ্যে। অনেকেই তোমরা রয়েছো বাংলা এবং ইংরাজির জন্য সারা বছর পড়ো না, ঠিক এই লাস্টের এই 2-3টে সাজেশন দেখে চলে যাও, সেটা করলে কিন্তু হবে না। যারা সারা বছর পড়েছো, যারা থিওরিটিক্যাল জায়গাটা খুব ভালো করে পড়েছো, তারা জানো। অনেকে আমি একটা সাজেশন ভিডিও, ছোট্ট করে একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করেছিলাম। সেখানে কিন্তু আমি পরিষ্কার বারবার করে বললাম যে এই সাজেশনটা কিন্তু সব নয়, তোমাদেরকে পুরো বইয়েতে যে পোয়েমটা রয়েছে, যে প্রোজটা রয়েছে, যে ড্রামাটা রয়েছে, সেটা লাইন বাই লাইন পড়তে হবে। লাইন বাই লাইন না পড়লে কিন্তু হবে না। ম্যাম ক্লাস 11-এর সেরা এক্সাম হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। এবার যেহেতু তোমাদের সেম 4-এ বেশি সময় তোমরা পাওনি, সেহেতু আমি তোমাদেরকে বলছি যে আজকের দিনটাই বাকি রয়েছে। পুরো বইয়ের যতগুলো স্টোরি রয়েছে, যতগুলো পোয়েম রয়েছে, ভালো করে পড়ে যাও। সাজেস্টিভ, যে একটা সাজেস্টিভও নয়, সিলেক্টিভ টেক্সট পড়ে যাচ্ছ, এটা একদমই করা উচিত নয়, ঠিক আছে? একদমই করা উচিত নয়। তো সেম 4কে আমাদেরকে তোড়ফোড় করতে গেলে পুরো বইটাকে আমাদেরকে কভার করে যেতে হবে। এবারে আমি আসছি যে একটা স্যাম্পল পেপার ডিসকাশনের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোন কোন জায়গাগুলো আগে করবে, সেই জায়গাগুলো কিন্তু আমি আগে আগে করাচ্ছি। দেখো, প্রথমে তোমাদের আসবে হচ্ছে 2 মার্কসের প্রশ্ন। 2 মার্কসের প্রশ্ন দুটো জায়গা থেকে আসবে। 2 মার্কসের প্রশ্নের জন্য আমাদের প্রথমে আসছে প্রোজ সেকশন এবং ভার্সেস সেকশন। তো প্রোজ সেকশন ক্ষেত্রে আমাদের দুটো স্টোরি রয়েছে, আমরা জানি, ডাউন দ্য র্যাবিট হোল, এবং রয়েছে 3 কোয়েশ্চেন্স। তো অনেকেই আছো 3 কোয়েশ্চেন্সটাই শুধু পড়েছো, ডাউন দ্য র্যাবিট হোল পড়োনি। 3 কোয়েশ্চেন্স শুধু পড়ে গেলে কিন্তু হবে না। ডাউন দ্য র্যাবিট হোল থেকে যদি না পড়ে যাও, হঠাৎ করে যদি প্রশ্ন এমন এসে গেল 3 কোয়েশ্চেন্সে তোমরা লিখতে পারলে না, কিরকম কিরকম কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আজকে আলোচনা করে দিচ্ছি। তার মানে এই নয় যে এই প্রশ্নটাই আসবে, এটা একদমই ভাববে না, কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট। সারা বছর যারা পড়েছো তারা খুব ভালো করে জানো। এই প্রশ্নটা আমি এর আগেও ডিসকাস করেছি, আবারও আমি ডিসকাস করছি। হু ওয়াজ ডায়না? এটা লং আনসার টাইপে অনেক সময় আসতে পারে, শর্ট আনসার টাইপের ক্ষেত্রেও অনেক সময় আসে। ডায়না কে? তার মানে এই নয় যে এই প্রশ্নটাই আসবে। হ্যাঁ, ডায়না ইন ডাউন দ্য র্যাবিট হোল ওয়াজ দ্য পেট ক্যাট অফ অ্যালিস। এটা এটুকু লিখলেও হয়, না লিখলেও হয়। ডায়না ওয়াজ দ্য পেট ক্যাট অফ অ্যালিস, এভাবে লিখলেও হয়, বা ডায়না ইন ডাউন দ্য র্যাবিট হোল ওয়াজ দ্য পেট ক্যাট অফ অ্যালিস, হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, এরকম ভাবে। এরপরে পরের পার্টটা কি বলেছে? হোয়াট ওয়াজ ইট ফেড অ্যাট টি টাইম? চা পানের সময়, সান্ধ্যকালীন চা পানের সময় একে কি খাওয়ানো হতো? 1 বাটি দুধ, আমরা জানি। তাহলে শুধুমাত্র যে লিখে দিলাম যে মিল্ক বা সসার অফ মিল্ক, এইটুকু লিখে দিলে হবে না, এইটুকু লিখে দিলে হবে না। ইট ওয়াজ ফেড আ সসার অফ মিল্ক অ্যাট টি টাইম। ডায়না ওয়াজ হোয়াট ইট, সরি, ডায়না ওয়ানা, Alice was worried about her during the fall, but during her fall. Alice was worried about her, but Alice was worried about Diana during her fall. ঠিক আছে? ঠিক এইভাবেই আমাদেরকে উত্তরগুলো লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো? যে কি খেতে দিয়েছিল ওকে একটা পার্টে লিখলাম, শুধুমাত্র সেইটুকু লিখে দিলেই হবে না, আর একটু এলাবোরেটিভ ওয়েতে লিখতে হবে, কারণ এটাতে অলমোস্ট তোদেরকে বলে 40 to 50 ওয়ার্ড দিয়ে উত্তরটা লিখতে। আর ডায়না কে ছিল সেটা লেখার সময় একটু ইন্ট্রোডাকশনে দিয়ে দেবো এটাতে, যে কোন স্টোরিটা থেকে নেওয়া হয়েছে। তাহলে মাথায় থাকলো। এরপর অ্যালিস মানে ডাউন দ্য র্যাবিট হোল থেকে বলো বা 3 কোয়েশ্চেন্স থেকে বলো, যে প্রশ্নের উত্তর লিখবো ঠিক এরকম প্যাটার্নে লিখবো, এরকম প্যাটার্নে লিখবো। চলো এরপরে আসছি পরেরটা, ডিসক্রাইব দ্য র্যাবিট হোল। দেখো খুব ভালো করে শুনবে, র্যাবিট হোলটা ডেসক্রাইব করতে বলেছে, তাহলে লিটারালি এবং সিম্বলিক্যালি দুভাবে আমরা ডেসক্রাইব করব। লিটারাল অর্থে কিরকম ছিল র্যাবিট হোলটা, এবং সিম্বলিক অর্থে, অর্থাৎ লিটারাল প্লাস সিম্বলিক্যাল মিনিংও এখানে আমরা পেয়ে যাব। তাহলে এই প্রশ্নটা থেকে আমরা দুটো উত্তর পাচ্ছি। এই প্রশ্নটাতে বলেছে র্যাবিট হোলকে ডেসক্রাইব করো, তাহলে র্যাবিট হোলটা কিরকম ছিল? দ্য র্যাবিট হোল ওয়্যার অ্যালিস ফেল ডাউন ওয়েন্ট স্ট্রেট অন লাইক আ টানেল, কিছুটা সময় টানেলের মতো গিয়েছিল সামওয়ে, অ্যান্ড দেন ডিপ ডাউন সাডেনলি, এবং তারপরে ডিপ হয়ে গিয়েছিল। তাহলে এই ওয়ে, এরাম ওয়েতে গেল এবং এরাম ওয়েতে ডিপ ডাউন হয়ে গেল। জাস্ট এইটুকু লিখলে যে 2 মার্কস দিয়ে দেবে তা কিন্তু নয়, তা কিন্তু নয়। তাহলে আমাদের
আমাদের কিভাবে লিখতে হবে, ইন আ ব্রডার অ্যান্ড মোর মডার্ন কনটেক্সট। তাহলে এই র্যাবিট হোল থেকে আমরা র্যাবিট হোলের সিগনিফিকেন্সও পাচ্ছি, এই প্রশ্নটাও আসতে পারে। সিম্বলিক্যাল সিগনিফিকেন্সের উত্তরও যদি দেয়, পরীক্ষায় প্রশ্ন দেয়, তাহলে আমরা একইভাবে উত্তর লিখব। ঠিক আছে, কিরকম লেখা রয়েছে, ইন আ ব্রডার অ্যান্ড মডার্ন কনটেক্সট। এটা আমি তোমাদের যেদিন ম্যারাথন হয়েছিল সেদিনও আমি ডিসকাস করে দিয়েছিলাম, অর্থাৎ বৃহত্তর অর্থে এই র্যাবিট হোলটা কিভাবে ইউজ করা হচ্ছে, মেটাফরিক্যালি, রূপক অর্থে। রূপক অর্থে ডেসক্রাইব করছে এমন একটা সিচুয়েশন, describes a situation where someone gets deeply involved in something often unexpectedly, and it can lead to a complex, confusing or engrossing experience. So basically rabbit hole signifies entrance into a surreal world, একটা কমপ্লেক্স বাট ম্যাজিক্যাল একটা ওয়ার্ল্ডে ঢুকে যাওয়া, অর্থাৎ কোনো কিছু খুঁজতে গিয়ে অন্য কোনো একটা জায়গায় পৌঁছে যাওয়া। ঠিক যেরকম ভাবে অ্যালিস, দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, কি করেছিল, র্যান বিহাইন্ড দ্য হোয়াইট র্যাবিট, এবং তার বদলে সে এসে পৌঁছয় একটা র্যাবিট হোলে। ঠিক আছে, এই প্রশ্নটা অন্যরকম আমরা মানে অন্যরকম ভাবেও আমরা এর উত্তর লিখতে পারি, দেখে নিলাম। এরপরে আসি আরো একটা প্রশ্নে। আচ্ছা, তোমরা মাথায় রাখবে যে জেনারেলি কি করছে, জেনারেলি আমি বলছি, এমন নয় যে এটাই ধ্রুব সত্যি, জেনারেলি ডাউন দ্য র্যাবিট হোল থেকে দুটো প্রশ্ন দিচ্ছে, এবং আমাদের 3 কোয়েশ্চেন্স থেকে দুটো প্রশ্ন দিচ্ছে, এরকমটা কিন্তু না হতে পারে, 3 কোয়েশ্চেন্স থেকে 3টে দিল, ডাউন দ্য র্যাবিট হোল থেকে একটা দিয়ে দিল, এরকমও কিন্তু করতে পারে, বা উল্টোটাও কিন্তু করতে পারে। ঠিক সেম ভাবে আমরা দেখি পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, আমাদের এখানে 4টে মোটামুটি অপশন দেবে, 4টে কোয়েশ্চেন্স থেকে দুটো লিখতে হবে, 2 into 2। আমরা আগে 2 মার্কসের প্রশ্নগুলোকে আগে অ্যাটেম্প্ট করব। ঠিক আছে, আবার একটা 2 মার্কসের প্রশ্ন কি আসছে দেখি, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান আস্ক দ্য কিং ফর, অর্থাৎ উন্ডেড ম্যানটা রাজার কাছ থেকে বা জারের কাছ থেকে কি চেয়েছিল। শুধু এরকমভাবে লিখে দিলে হবে না, বারবার করে বলে দিচ্ছি, শুধু এইভাবে লিখবে না, পরীক্ষাতে কিভাবে উত্তর লিখবো সেটাও কিন্তু ম্যাটার করে, আমরা কতটা মার্কস পাচ্ছি তার উপরে। ঠিক আছে, আগের বার সেমিস্টারে কিন্তু অনেকেই 39, 38, 40 আউট অফ 40 পেয়ে গেছিলে, কিন্তু এক্ষেত্রে তুমি যদি শুধু লিখে দাও দ্য উন্ডেড ম্যান আস্কস দ্য জার ফর ফরগিভনেস, বাস এইটুকু লিখে দিলে কিন্তু টিচার খুশি হবেন না, সেক্ষেত্রে আমাদেরকে একটু বড় করে লিখতে হবে, দ্য নেক্সট মর্নিং আফটার ওয়েকিং আপ, পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, দ্য বিয়ার্ডেড ম্যান অর দ্য উন্ডেড ম্যান saw that the Tsar was awoke and was looking at him. The man then, তার পরবর্তী সময় দেখো আরো কিছু অ্যাড করলাম, ইন আ উইক ভয়েস, দুর্বল কণ্ঠে, asked for his forgiveness, তার ক্ষমা প্রার্থনা করেছিল। তাহলে এক্ষেত্রে পুরোপুরি মার্কস দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, এরপরে আসছি পরের পার্টটা, কেন হি সেড দিস ওয়েন, শুধুমাত্র লিখে দিলেই হবে না, শুধুমাত্র এইটুকু লিখে দিলেই হবে না যে দ্য জার সেভড হিজ লাইফ, দ্য জার সেভড দ্য লাইফ অফ দ্য বিয়ার্ডেড ম্যান, এইটুকু লিখে দিলে হবে না, কেন লিখতে গেলে আমরা একটু ডিটেলে লিখবো। হি সেড দিস, হি বলতে হু, দ্য বিয়ার্ডেড অর দ্য উন্ডেড ম্যান, তাহলে উন্ডেড ম্যানটা কেন বলেছিল এবং কোন সময় বলেছিল এটাকেও আমরা অ্যাড অন করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, তো the wounded man said this when he saw that the Tsar was awake and was looking at him. He asked the Tsar forgiveness as, এইখানে আসছে মেইন উত্তরটা, as the Tsar saved his life whereas he had planned to kill him, যেখানে উনি জারকে মেরে দেওয়ার প্ল্যান করেছিলেন, তা সত্ত্বেও জার ওর প্রাণ বাঁচিয়েছে। ঠিক আছে, তাই জন্য উনি ক্ষমা প্রার্থনা করেছিলেন। তাহলে এইটুকু আনসারের জন্য আমাদের কিন্তু এতটা লিখতে হচ্ছে, মাথায় রাখবে। ওকে, চলো, ঠিক আছে, চল পরেরটায় যাই।
হাউ ডিড দ্য জার টেক কেয়ার অফ দ্য উন্ডেড ম্যান, বহুবার বলেছি এটা, এটা থেকে 2 মার্কসের প্রশ্ন আসে, এটা মডেল কোশ্চেন পেপারেও আমি এই প্রশ্নটা দেখেছি, এই প্রশ্নটা মডেল কোশ্চেন পেপারেও ছিল, ঠিক আছে। এবার তোরা, আচ্ছা অনেকে অনেকে আমাকে বলছে যে শুধু মডেল কোশ্চেন পেপার ম্যাম পড়ে গেলেই হবে, না বাবা, মডেল কোশ্চেন পেপার ইজ নট, কি বলবো, ইজ নট আ রেপ্লিকা অফ অরিজিনাল কোশ্চেন পেপার। মডেল কোশ্চেন পেপার মিন্স স্যাম্পল কোশ্চেন পেপার, স্যাম্পল কোশ্চেন পেপার মানে যে সেম টু সেম সেটা রেপ্লিকা হয়ে যায়, কপি পেস্ট হয়ে যায়, সেটা কিন্তু নয়, তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। চলো এবারে আসছি, হাউ ডিড দ্য জার টেক কেয়ার অফ দ্য উন্ডেড ম্যান। এটা সম্ভবত মডেল কোশ্চেন পেপারে 6 মার্কসের ছিল নাকি 2 মার্কসের ছিল আমার মনে নেই, কিন্তু ক্লাসে তোদেরকে আমি এটা 6 মার্কসের মতন করে করিয়েছি, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি, কিছু প্রশ্ন মডেল কোশ্চেন পেপার থেকে রয়েছে, কিছু প্রশ্ন আমি এনেছি হচ্ছে তোদের কি যেন বলে ওটাকে, এবিটিএ টেস্ট পেপার থেকে এনেছি। তো সমস্ত মিলিয়ে আমার মনে হচ্ছে একটা স্যাম্পল পেপার, আমি আমার দিক থেকে একটা স্যাম্পল পেপার বানিয়েছি, জাস্ট যেরকম ভাবে পর্ষদ একটা স্যাম্পল পেপার বানিয়েছে, which is called model question paper, but it is not the suggestion, it is not the ultimate suggestion, okay। চলো, তো কিভাবে উন্ডেড ম্যানের সেবা করেছিল, the Tsar along with the hermit quickly unfastened the wounded man's clothing, then the Tsar washed the wounded man's wound and bandaged it with his handkerchief and the hermit's towel. The Tsar went on repeating the procedure until blood stopped flowing from the wound. Thus he saved the life. Thus he saves the life of the wounded man. ঠিক আছে, এই প্রশ্নগুলো বুঝতে পারছিস তো, এই প্রশ্নগুলো বুঝতে পারছিস তো, এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করেছিস তো, সিম্বলিক্যাল মিনিং, ডিপার মিনিং, তার বাইরে কিন্তু কিচ্ছু আসবে না, তার বাইরে কিন্তু কিছু আসবে না। তোরা যদি পুরো স্টোরিটা পড়িস, তার বিভিন্ন সিম্বলিক্যাল অর্থ পড়ে যাস, তার বাইরে আর কি আসবে বাবা, তার বাইরে আর কি আসবে, হ্যাঁ। চলো রাইটিং বলে দিচ্ছি, রাইটিং নিয়ে আলোচনা করছি, একজন ব্রাইট দ্বারা সিগনিফিকেন্স জানতে চাইছে, সেটা আমি যখন রাইটার্স টু দ্য সিতে আসবো তখন বলে দিচ্ছি। এবারে আসছি ভার্স সেকশন থেকে, অর্থাৎ পোয়েমের, পোয়েম সেকশন থেকে আমরা আলোচনা করব 2 মার্কসের প্রশ্ন। এখানেও সেম, পোয়েম থেকে আমাদের 2 মার্কসের দুটো প্রশ্ন আসবে, মানে 4টে প্রশ্ন আসবে, তার মধ্যে আমাদের দুটো লিখতে হবে। তোদেরকে যখন আমি ম্যারাথনের সময় করাছিলাম, তোদেরকে বারবার করে বলেছিলাম অনেকে হক রুস্টিং স্কিপ করছিস, কিন্তু আমি জেনারেলি যেটুকু পেপার অ্যানালাইজ করে দেখেছি, সেক্ষেত্রে আমাদের তো আগেরটাতে স্টোরিতে তো দুটো স্টোরি ছিল, তাই দুটো স্টোরি থেকে দুটো দুটো করে জেনারেলি প্রশ্ন দিয়ে দিচ্ছে, তার মধ্যে থেকে আমরা অল্টারনেটিভ দুটো লিখে নিচ্ছি। কিন্তু পোয়েমের ক্ষেত্রে 3টে পোয়েম, এবং তাই জন্য কি হচ্ছে যে 3টে পোয়েম থেকে 3টে প্রশ্ন এবং একটা থেকে আরো একটা প্রশ্ন এক্সট্রা দিয়ে দিচ্ছে। তো সেটা আমি যেটুকু অ্যানালাইসিস করে দেখেছি, হক রুস্টিং থেকে বেশি আসছে এরকম রিপিটেশন। তো তো চলো দেখি, আমাদের 3টে পোয়েম রয়েছে। তো প্রথমে দেখো, হাউ ডাজ দ্য হকস পার্সপেক্টিভ কন্ট্রাস্ট উইথ দ্য রিয়েলিটি, কিরকম, এটার মানে কি, এটার মানে কি, হকের যে পার্সপেক্টিভ, হকের যে পৃথিবীকে দেখার বা সমগ্র দুনিয়াকে দেখার যে পার্সপেক্টিভ, তার যে নিজস্ব যে আইডিওলজি, সেটা আসল থেকে, রিয়ালিটি থেকে কিরকম ভাবে ভিন্ন। এই প্রশ্নটা এমন নয় যে এই প্রশ্নটা তোরা আগে করিসনি, এই প্রশ্নটা আমরা কিভাবে করেছি দেখ, যে হক কিভাবে ওয়ার্ল্ডকে দেখছে, ও যে পায়ের তলায় পুরো ওয়ার্ল্ড ও বলছে, সেটা কিভাবে ও দেখছে, সেটাকে আমরা ডিসকাস করবো। দেখ, ইন টেড হিউজেস হক রুস্টিং, আবার আমরা কি করলাম, কবির নাম লিখলাম এবং তার সাথে সাথে পোয়েমের নামটাও লিখে দিলাম। ইন টেড হিউজেস হক রুস্টিং, দ্য হক বিলিভস দ্যাট, কি বিলিভ করে সেটাই আমাদেরকে মূলত লিখতে হবে। দ্য হক বিলিভস দ্যাট ইট ইজ অ্যান অল পাওয়ারফুল বিং, তাহলে সে সর্বশক্তিমান। তাহলে আমরা হক কি সিম্বলাইজ করছে, আমরা এর আগে করেছি পরীক্ষার সময় এরকম ভাবেই প্রশ্ন আসবে, এইভাবেই আসতে পারে, ঘুরিয়েও আসতে পারে, হোয়াট ডাজ দ্য হক সিম্বলাইজ, এইভাবেও প্রশ্ন আসতে পারে। তাহলে হক কি সিম্বলাইজ করছে, হক ইজ আ পাওয়ারফুল বিং, দ্যাট মিন্স
সুপ্রিম অথরিটি, এই পার্টিকুলার ফ্রেজটা বহুবার বলেছি তোদেরকে, সুপ্রিম অথরিটি, সুপ্রিম অথরিটি, তাহলে অল পাওয়ারফুল বিং ডমিনেটিং ইন নেচার করেছি আমরা, লিখেছি আমরা, আর এর আগেও আলোচনা করেছি যখন থিমেটিক আলোচনা করছিলাম। বাট ইন রিয়েলিটি হি ইজ জাস্ট এ পার্ট অফ লাইফ, ও নেচারেরই একটা পার্ট। আমরা যেরকম মানুষ, ব্যাঙ, সাপ, মাছি প্রত্যেকে একটা, আমরা আমাদের অ্যানিমাল কিংডমের পার্ট, সেরকম হকও একটা পার্ট। যদিও সে সেটাকে মানে না, হক সেটাকে মানে না, হি থিংস দ্যাট হি ক্যান রিজেক্ট অর পারমিট এনি চেঞ্জ ইন নেচার, বাট হি ইজ আনঅ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট নেচার ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং অ্যান্ড নো ওয়ান হ্যাজ দ্য পাওয়ার টু স্টপ অর অল্টার ইট। তাহলে হক নিজেকে ভাবছে সুপ্রিম অথরিটি, সোজা ভাষায় লিখতে গেলে হক নিজেকে ভাবছে যে সে একজন সুপ্রিম অথরিটি, সে একজন ডিকটেটর, সে একজন পাওয়ারফুল ক্রিয়েচার, সে খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ শ্রেণীতে থাকে, তবুও সে কিন্তু আসলে আদপে কি, সে নেচারেরই একটা পার্ট। তাকে, সেও আমার মতো, মানুষের মতো, সাপের মতো, ব্যাঙের মতো, মাছির মতো, ইঁদুরের মতো, সেও একটা ক্রিয়েচার, সেও একটা প্রাণী। যেরকম ভাবে বিভিন্ন ক্ষমতাশালী ব্যক্তি, সেটা আমরা যদি ভাবি যে আমেরিকার প্রেসিডেন্ট, সেও মানুষ, তার শরীরেও রক্ত মাংস রয়েছে, সেও শ্বাস নেয়, আমি একজন সাধারণ মানুষ, আমিও শ্বাস প্রশ্বাস নিই, আমিও একজন সাধারণ মানুষ। সো বেসিক জায়গাটা হচ্ছে এখানে। ঠিক আছে, হ্যাঁ ক্লাস 11 লাইভ নিয়ে একটু পরে আসছি, আমি একটু পরে আসছি। তাহলে হক এটা নিজে ভাবে, নিজেকে একদম সুপ্রিম অথরিটি হিসেবে ভাবে, অথচ আদতে কি, হি ইজ জাস্ট আ পার্ট অফ নেচার বা অ্যানিমাল কিংডম, অ্যানিমাল কিংডমের একটা জাস্ট পার্ট। এটা হচ্ছে ইন রিয়েলিটি। ঠিক আছে, চলো এরপরে আসছি আরো একটা প্রশ্ন, কি রয়েছে, to love that will which thou must live ere long, এইটাকে এক্সপ্লেন করতে বলেছে। এটা এমন কিছু নতুন নয়, এটা আমরা এর আগে অন্যরকম ভাবেও যদি আমাদেরকে দেওয়া হয়, এন্ডিং অফ দ্য সনেট বা এন্ডিং অফ সনেট 73 বা এন্ডিং কাপলেট বা ভোল্টার সিগনিফিকেন্স কি, হ্যাঁ আনচ্যালেঞ্জ অথরিটি, হ্যাঁ সুপ্রিম অথরিটি, আনচ্যালেঞ্জ অথরিটি, যাই লিখিস না কেন সবগুলোই ঠিক, সবগুলোই ঠিক, ঠিক আছে, সবগুলোই ঠিক। আচ্ছা, এবারে আসছি এই যে টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ এরে লং, এটা হচ্ছে আমাদের সনেট 73 এর এন্ডিং কাপলেট বা এটাকে ভোল্টা। তাহলে সনেট 73 এর এন্ডিং কাপলেটের সিগনিফিকেন্স কি, বা কিভাবে মর্টালিটিকে আমরা এভাবে ইমর্টাল করেছেন, একই উত্তর আসবে, একই উত্তর আসবে। তো কি বলা হচ্ছে, থ্রু দিস এক্সপ্রেশন দ্য পোয়েট অর শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার wants to tell his beloved companion that their mutual love should be cherished well, তাদের যে সম্মিলিত ভালোবাসা, তাদের যে বন্ধন, সেই ভালোবাসাটাকে উদযাপন করা উচিত। as the poet is going to die soon, যেহেতু তার মৃত্যুর সময় প্রায় ঘনিয়ে এসেছে, মৃত্যু যেহেতু ঘনিয়ে এসেছে, তাই যেটুকু দিন আমরা বাঁচবো, তা আমরা যেন এই ভালোবাসাকে উদযাপন করি। তো এইখান থেকে দ্য টাইম দেয়ার হ্যান্ডস ইজ ভেরি শর্ট, এই যে স্বল্প সময়টুকু, টু লাভ দ্যাট ওয়েল উইচ দাও মাস্ট এরে লিভ লং, এই যে সময়টুকু, লাভ দ্যাট ওয়েল, ঠিক এই সময়টুকু, এই সময়টুকু, এই যে স্বল্প সময়, এই যে স্বল্প সময়, এই স্বল্প সময় আমাদের হাতে, এই স্বল্প সময়টুকু আমরা একে অন্যকে ভালোবেসে যাব, বিকজ দ্য টাইম ইজ সো শর্ট and the poet and his beloved are going to be separated due to the poet's inevitable death, তো সেই সময়টুকু আমরা ভালোবাসবো একে অন্যকে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে ইনএভিটেবল ডেথ, ইনএভিটেবল মানে কি, যে ডেথকে আমরা এড়িয়ে যেতে পারি না, ডেথ ইনএভিটেবল। চলো, হলো ক্লিয়ার, এই অবধি, এই অবধি ক্লিয়ার হলো,
এই অবধি ক্লিয়ার হলো? এই ধরনের প্রশ্ন যদিও আসে, লিখতে পারবি? লিখতে পারবি? চল নেক্সট, হাউ ডাজ দ্য গ্রিন হাউস এফেক্ট ব্লেন্ড পলিটিক্যাল অ্যান্ড পার্সোনাল রিফ্লেকশন? তো তোদের এইরকম ধরনের প্রশ্ন দেখে হঠাৎ করে মনে হবে যে ম্যাম পলিটিক্যাল আর পার্সোনাল রিলেশন এরা আবার কিরকম ভাবে লিখবো, পলিটিক্যাল আর পার্সোনাল রিলেশনটাকে আমরা কিভাবে লিখবো, কিভাবে ব্লেন্ড করেছে, এরকম প্রশ্ন কি আমরা করেছি? হ্যাঁ করেছি, এরকম প্রশ্নই আমরা করেছি। কিরকম ভাবে, কিরকম ভাবে দেখ, এটা আমরা 6 মার্কসে করেছি। ম্যারাথনের পিডিএফটা খুলে দেখবি, আমরা 6 মার্কসে করেছি এটা। দ্য গ্রিন হাউস এফেক্ট মিক্সেস বিগ পলিটিক্যাল ইস্যুস বা আইডিয়াস উইথ পার্সোনাল থটস। ইট টকস অ্যাবাউট লিডার্স অ্যান্ড দেয়ার স্লো অ্যাকশন। অর্থাৎ যারা বিশ্বের যে শ্রেষ্ঠ লিডার রয়েছে এবং তারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটুও বদার্ড নয়, তারা ভীষণ স্লোলি এটার প্রতি অ্যাক্ট করছে। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ হয়ে যাক, পৃথিবী ধুলোর মরুভূমিতে পরিণত হোক, বরফ গলে যাক বা গ্লেসিয়ার গলে যাক, গ্রিনল্যান্ড হয়ে যাক একেবারে ধুধু প্রান্তর, সবুজ হয়ে উঠুক গ্রিনল্যান্ড, বরফের আস্তরণ চাদর সরে যাক, তাতে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। তারা তাদের ক্ষুদ্র পলিটিক্স নিয়ে ব্যস্ত। পার্সোনাল কিভাবে দেখছি? পার্সোনাল হচ্ছে ঠিক সেই জায়গাটা যেখানে আমরা দেখব যে প্রত্যেকটা মানুষ দিনে দিনে তাদের কাজ এবং তাদের জীবনযাত্রা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে কিরকম ভাবে দেখছি? আমরা যখন পড়েছিলাম যে সেকেন্ড স্ট্যান্জা এবং থার্ড স্ট্যান্জাটায় পোয়েমের ক্ষেত্রে, যে আমাদের যে ডেইলি ডিডস সেগুলো চেঞ্জ হয়ে যাবে, আমাদের ট্যাক্স বেস এতটাই পড়ে যাবে যে গভর্নমেন্ট রান করাতে পারবে না যে বিল্ডিং গুলো রয়েছে, গভর্নমেন্ট যে ফোরাম গুলো রয়েছে সেগুলোকে, তার জায়গায় আমাদের নিজেদেরকে এক্সট্রা করে কাজ করতে হবে। তাহলে হাউ ইচ পারসনস ডেইলি চয়েস ম্যাটার, দ্য পোয়েম মেক্স থিংস আস অ্যাবাউট আওয়ার ওন পার্ট ইন দ্য প্রবলেম, নট জাস্ট ব্লেম দ্য গভর্নমেন্ট। আমরা যে শুধুমাত্র গভর্নমেন্টকে ব্লেম দিচ্ছি যে গভর্নমেন্ট ট্যাক্স পে করতে পারছে না, বা গভর্নমেন্ট ট্যাক্স যেহেতু আমাদের অর্থনীতি একদম ডিক্রিজ হচ্ছে, অর্থনীতির পতন ঘটছে, গভর্নমেন্টকে আমরা দোষ দিয়ে লাভ নেই। উই অল আর দ্য পার্ট অফ দিস হোল সিস্টেম। আমরা প্রত্যেকে দায়ী এই পুরো ঘটনার জন্য, ঠিক আছে? প্রত্যেকে আমরা কিন্তু দায়ী। তো the poem reminds us everyone that both small action and big decision shape Earth's future. তাহলে আমরা যদি ছোট small steps, what are the small steps? আমাদের কাজের পরে we have to rake the buildings, we have to rake the lawns of public library and public forum etc. এরকম ভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। ছোট স্মল স্টেপস নিলেই আমাদের আর্থ কিন্তু আবার সুন্দর হয়ে উঠবে। ঠিক আছে, চলো এরপরে আসছি। এটা আমি তোদেরকে 2 মার্কস এর আগেও করিয়েছি এবং আগেও বলেছি, যারা প্রত্যেকে ব্যাচে যারা ক্লাস করেছিস তারাও জানিস, নো ফলসিফাইং ড্রিম। বা হক কেন বলছে যে হি হ্যাজ নো ফলস ড্রিম, ফলস হোপ কেন নেই? তাহলে in the poem Hawk Roosting by Ted Hughes, the given phrase suggests that the hawk is suggests the hawk's unshakable confidence in his purpose of life as a predatory bird. একজন শিকারী পাখি হিসেবে তার কনফিডেন্স এতটাই যে তাকে টলানো যায় না। অটল কনফিডেন্স। তোদের মধ্যে এরকম অটল কনফিডেন্স চাই যে তোদেরকে যেন কোনো রকম প্রশ্নই তোদেরকে যেন ভয় পাইয়ে দিতে না পারে। তাহলে আনশেকেবল কনফিডেন্স ইন হিজ পারপাস অফ লাইফ অ্যাজ আ প্রিডেটরি বার্ড। হি সিজ হিমসেলফ অ্যাজ দ্য আল্টিমেট প্রিডেটর। নিজেকে একদম সর্বশ্রেষ্ঠ শিকারী পাখি বলে মানে, and embraces his role without any deception, কোনো রকম ছলনা ছাড়া নিজেকে শ্রেষ্ঠ ভাবার মধ্যে হক একদম প্রথম সারিতে রয়েছে। আই এম দ্য বেস্ট। ইভেন অল অফ হিজ ড্রিমস আর ক্রুয়েলটি অ্যান্ড পাওয়ার। সে কিন্তু কোনো রকম স্বপ্ন দেখে না, ভুলভাল স্বপ্ন দেখে না। কিসের স্বপ্ন দেখে? ইভেন ইন হিজ ড্রিম হি সিজ দ্যাট হি ইজ কিলিং। মৃত্যু, মারার স্বপ্ন দেখে। ঠিক আছে, মারার স্বপ্ন দেখে। ওকে, ডেথের সেকেন্ড সেলফ হচ্ছে স্লিপ। Not that kind of sleep, it's eternal sleep, চির ঘুম। ডেথের সেকেন্ড সেলফ বলতে বোঝানো হয়েছে ইটারনাল স্লিপকে। ওকে, আর কোনো ডাউট?
আর কোনো ডাউট আছে? ঝটপট করে বল। হয়ে গেল আমাদের সবগুলো শর্ট আনসার টাইপ কোশ্চেন। এবারে আমরা লং আনসার টাইপ কোশ্চেনে যাওয়ার আগে গ্রামার করে নেব, ঠিক আছে? এরপরে আমরা গ্রামার করে নেব। এই যে তোরা এতটা সিলেক্টিভ হয়ে যাচ্ছিস, এই ক্ষেত্রে এই জায়গাগুলোতে গেলেই কিন্তু এক্সাম খারাপ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। এটা করিস না, এটা করিস না। এরপরে আমরা কিসে আসবো? এরপরে আসবো আমরা গ্রামারে। এরপরে আমরা ঝটপট করে গ্রামারটা করে নেবো। গ্রামারে আমাদের মাত্র 5 মার্কস রয়েছে, তাহলে এখানে 4 4 8 হয়ে গেল, আর ওদিকে 5 13 মার্কস। এবারে আসছি আমি 13 গ্রামার সেকশনে। প্রথমে রয়েছে আমাদের দুটো কোয়েশ্চেনের মধ্যে থেকে যে কোনো একটা কোয়েশ্চেন করতে হবে। সেটা রয়েছে কিসের? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তিনটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে মানে তিনটে ফিল করলে আমাদের উত্তর হয়ে যাবে। তো কিরকম ভাবে দিচ্ছে দেখ, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচের, আর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে। তো প্রথমে আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করে নেব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা কিভাবে করি দেখো, কি বলেছে? Once upon a time there was, উত্তর তোরা বল, উত্তর তোরা বল। There dash boy who dreamed dash making great building. তাহলে কোনো এক সময়, হ্যাঁ লং আনসার দেবো বাবা, দাঁড়াই। গ্রামারটা আমি আজকে কি করাচ্ছি, আমি যেটা স্যাম্পল পেপার তোদেরকে করিয়ে দেখাচ্ছি যে কি ভাবে আমরা যখন পরীক্ষার হলে বসবো আমরা কিভাবে উত্তরটা লিখবো। প্রথমে শর্ট কোয়েশ্চেন গুলো লিখে নেবো, তারপরে গ্রামারটা করে নেবো। ভাইস ভার্সাও করতে পারি, গ্রামার করে নিয়ে তারপরে একেবারে লিটারেচারে আসলাম, সেটাও করতে পারি। হ্যাঁ, আ বয়। তাহলে once upon a time there was a boy who dreamed কেউ করে না, অফ হবে, অফ। who dreamed of, যে স্বপ্ন দেখতো। মাথায় রাখবি আইএনজি ফরম্যাটের সাথে কিছু কিছু জায়গা আছে, যেমন while এর সাথে আইএনজি ফরম্যাটেরই ভার্ব হয়, সেরকম আইএনজি ফরম্যাটে যদি ভার্ব থাকে তার আগে অফ হয় জেনারেলি, ঠিক আছে? তাহলে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময় একটা বয় ছিল যে কিনা স্বপ্ন দেখতো সে বড় বড় বিল্ডিং বানাবে। হি মেড ফ্রেন্ডশিপ, কারোর সাথে বানানো হয় ফ্রেন্ডশিপ, তাহলে উইথ, কারোর সাথে, উইথ a man whose ambition in life was to design a church. তাহলে সে এমন এক মানুষের সাথে বন্ধুত্ব করে যে কিনা চার্চ বানানোর স্বপ্ন দেখতো। না বাবা, অন হবে না, অন হবে না। ঠিক আছে বাবা, গ্রিন হাউস, সনেট 73 এরকম সিলেক্টিভ হোস না। কটা চ্যাপ্টার রয়েছে, ছোট্ট ইংলিশের সিলেবাস, তার মধ্যে থেকে রাইডার্স টু দ্য সি অলরেডি ক্লাস মানে হ্যাঁ ক্লাস 12 সেম 3 তে পড়ে ফেলেছিস, ঠিক আছে? দুটোই পড়ে যাবি। চল এরপরে আসছি আমরা পরের পার্ট, কি বলা হয়েছে? ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। এটাও আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো করেই দিচ্ছে। কিরকম ভাবে বলা হয়েছে দেখ, নয় ডাইরেক্ট স্পিচ দিয়ে দেবে, ইনডাইরেক্ট করতে হবে, নয় ইনডাইরেক্ট দিয়ে দেবে, ডাইরেক্ট করতে হবে। এক্ষেত্রে ডাইরেক্ট দিয়েছে, আমাদেরকে ইনডাইরেক্ট করতে হবে। তাহলে দ্য কমেন্টেটর সেড হোয়াট আ ব্রিলিয়েন্ট ক্যাচ ইট ইজ। কমেন্টেটর, স্পিকার, said, reporting verb, আর what a brilliant catch it is, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা কোন ধরনের সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। হলো, এবারে আমরা একটু স্পিচটা করে নিই, জাস্ট আ সেকেন্ড। এটার পিডিএফটা পাবি, আমাকে একটু সময় দে, আমি একবার জিজ্ঞেস করে তোদেরকে জানাচ্ছি যে এটা পিডিএফটা তোরা কোথায় পাবি। জাস্ট আ সেকেন্ড। এটা পিডিএফটা দেখতে হবে আমাকে, যেটা পিডিএফটা কোথা থেকে পাবি। দাঁড়া,
জিজ্ঞেস করলাম, উত্তরটা বলে দিক, আমি তোদেরকে জানিয়ে দেবো যে স্যাম্পল পেপারের পিডিএফটা তোরা পাবি কিনা। ঠিক আছে, চ এবারে আসছি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচের কোয়েশ্চেনটা সলভ করি। তাহলে কমেন্টেটর exclaimed in joy, exclaimed in joy, রিপোর্টিং ভার্বটা লিখলাম, that it প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এটা অটোমেটিকলি it was a brilliant catch। না what আছে, তাহলে very brilliant catch হবে, it was a very brilliant catch। এটা তো লেখাই ছিল, আমি আবার কেন লিখলাম, it was a very brilliant catch। ঠিক আছে, চলো পুরোটা লিখতে হবে না। হলো, এই অবধি ক্লিয়ার হলো। এবারে আসছি আনসার এনি ওয়ান অফ দ্য ফলোইং টু কোয়েশ্চেন্স। 2 মার্কস থাকছে, নয় সিনথেসিস করতে হবে আর নয় আমাদেরকে এটাকে স্প্লিট করতে হবে। তো প্রথমে দেখো কি রয়েছে, স্প্লিটিং রয়েছে। টেকিং পিটি অন দ্য মাউস দ্য মিউজিশিয়ান টার্নড ইট ইনটু আ ক্যাট। দুটো সিম্পল সেন্টেন্স এটাকে ভাগ করতে হবে। কিভাবে করি, সব সময় মাথায় রাখবি, এরকম পয়েন্ট করে করবি, মানে 1 এরকম 2 এরকম ভাবে উত্তর লিখবি। ঠিক আছে, মাথায় থাকে যেন, এইভাবে উত্তর লিখবি। তো কি বলেছে, টেকিং পিটি অন দ্য মাউস দ্য ম্যাজিশিয়ান টার্নড ইট ইনটু আ ক্যাট। তাহলে দ্য ম্যাজিশিয়ান পাস্ট টেন্সে রয়েছে পুরো সেন্টেন্সটা, দ্য ম্যাজিশিয়ান took pity, যেহেতু এটা past tense, simple past tense, took pity on the mouse, full stop। তারপরে কি করে, এখানে আর ম্যাজিশিয়ান লিখতে হবে না, হি করে দেবো, হি টার্নড ইট ইনটু আ ক্যাট। ঠিক আছে, এরকম 1 2 করে লিখবি। ক্লিয়ার হলো এই অবধি? চলো পরের। Tina had to present the paper today, Nancy volunteered to do it. Join the 2 sentences to form a compound sentence। অর্থাৎ আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে হবে, করো। করো করো, হ্যাঁ তাড়াতাড়ি শেষ করবো, চাপ নেই চাপ নেই, আর তো শুধু লং আনসার টাইপ প্রশ্ন আর রাইটিং, শেষ করে দেবো তাড়াতাড়ি, খুব বেশি সময় নেব না। কোনটা নট ক্লিয়ার, কোনটা নট ক্লিয়ার বল, কোনটা, কোন গ্রামারটা নট ক্লিয়ার, আমরা করে দিচ্ছি। ইমেল আর ব্লগ দেখিয়ে দিচ্ছি কিরকম, ফাইনালি দেখিয়ে দেবো কোন প্যাটার্নে লিখতে হবে ইমেল আর ব্লগ। করো করো, গ্রামার করো, ঝটপট ঝটপট কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে বলেছে। হুইচ দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয় না, বারবার করে বলে দিচ্ছি, ভালো কথা, এই যে হুইচ, হোয়েন, হাউ, হু, হোয়াট, এইগুলো সব কমপ্লেক্সে জয়নিং, এটা তোরা সব থেকে ভুল করিস, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে লাগে। স্প্লিটিংটা আরেকবার বলে দিচ্ছি, এটা করিয়ে নি তারপরে বলে দিচ্ছি। ওরে বিকজ, অ্যাজ, বিকজ সবগুলোই কমপ্লেক্স সেন্টেন্স, নট কম্পাউন্ড সেন্টেন্স, এটা খুব ইজি রে। হ্যাঁ, টিনা হ্যাড টু প্রেজেন্ট আ পেপার টুডে অ্যান্ড ন্যান্সি ভলেন্টিয়ার টু ডু ইট, ব্যাস অ্যান্ড দিয়ে জয়নিং, খুব সোজা এটা ছিল, অ্যান্ড দিয়ে জয়নিং, কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড, বাট, সো, আমরা কি করেছি, ফ্যান বয়েজ দিয়ে, জেনারেলি ফ্যান বয়েজ দিয়ে জয়েন করি, ফর, অ্যান্ড, বাট, সো, ইয়েট, নর, এরকম ইদার, অর, এইসব দিয়ে আমরা জয়েন করি, অ্যান্ড দিয়ে জয়েন করতে হবে।
পাগলা হয়ে গেছিস তোরা, একদম একদম পাগলা হয়ে গেছিস। সোজা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে তোরা ভুল করছিস। আগেরটা আরেকবার বুঝিয়ে দিই কিভাবে উত্তরটা আসলো। কি বলেছে, টেকিং পিটি অন দ্য মাউস দ্য ম্যাজিশিয়ান টার্নড ইট ইনটু আ ক্যাট। এইটুকু দেখে আমরা বুঝতে পারলাম যে এটা V2 ফরম্যাটে রয়েছে, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স পুরো সেন্টেন্সটা। তাহলে আমাদের স্প্লিটিং করে যখন আমরা উত্তর লিখবো দুটোই কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আমাদের উত্তর আসবে। তাহলে টেকিং পিটি এটা পার্টিসিপল ছিল, প্রেজেন্ট পার্টিসিপল আমরা জানি যে ভার্বের সাথে বেস ফর্মকে আইএনজি দিয়ে যোগ করে আমরা লিখি, কারণ সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে, যার জন্য আমরা এই যে টুক পিটিটা এটাকে আমরা টেকিং পিটি করে দিয়েছিলাম, টেক প্রেজেন্ট বা বেস ফর্ম এবং তার সাথে আইএনজি করে, অর্থাৎ ইঁদুরের প্রতি দয়া করে ম্যাজিশিয়ানটাকে বিড়ালে পরিণত করলেন। তাহলে প্রথমে কি লিখবো, ম্যাজিশিয়ান ইঁদুরটার উপরে করুণা দেখিয়েছিল, হ্যাঁ, তারপরেরটা কি, সে একে বিড়াল বানিয়ে দিল। ঠিক আছে, চলো এরপরে আসছি পরেরটায়। দুটোই লেখা আমাদের হয়ে গেল। এরপরে আসছি আমরা সেকশন সি ইজ ফ্রম রাইডার্স টু দ্য সি। সেকশন সি আমরা আসছি ড্রামা থেকে। এবারে আমরা ঢুকছি লং আনসার টাইপ প্রশ্নে। বেশি প্রশ্ন নেই ড্রামা থেকে, ঠিক যেরকম দুটোর মধ্যে থেকে একটা লিখতে হয় ঠিক সেই দুটোর মধ্যে থেকে একটা লিখবো। ঠিক আছে, so that complex বাবা, so that complex, so compound, so that complex হয় আর so compound হবে। হ্যাঁ, গ্রামার শেষ, তিনটে করলাম fill in the blanks, তিনটে fill in the blanks আর দুটো এখান থেকে 2 মার্কস, একটা থেকেই তো 2 মার্কস দিচ্ছে। এবার এই দুটোর মধ্যে কিন্তু অর রয়েছে, আমি কিন্তু সবগুলোই করিয়ে দিলাম। ঠিক আছে, চলো এবারে আসছি আমরা ড্রামা থেকে, অর্থাৎ রাইডার্স টু দ্য সি থেকে। রাইডার্স টু দ্য সি থেকে আমাদের দুটো প্রশ্ন দেবে 5 মার্কসের, যে কোনো একটা আমাদেরকে উত্তর করতে হবে। আমি তোদেরকে দুটো প্রশ্নেরই উত্তর লিখিয়ে বুঝিয়ে দিচ্ছি। ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া অ্যান্ড হার রোল অ্যাজ আ ট্র্যাজিক মাদার। এটা আমি যখন ম্যারাথনে করিয়েছিলাম, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া অ্যাজ আ রেজিলিয়েন্ট মাদার বা ক্যারেক্টার অ্যানালিসিস অফ মৌরিয়া। সেম প্রশ্ন, ঠিক আছে। কিরকম ভাবে আসছে, মৌরিয়া ইজ দ্য মেইন ক্যারেক্টার অর দ্য ট্র্যাজিক হিরো অফ দ্য ড্রামা রাইডার্স টু দ্য সি রিটেন বাই জেমস সিঞ্জ। ফার্স্ট অফ অল এইটুকু আমরা আগে ইন্ট্রোডাক্টরি লাইন হিসেবে লিখবো। She is a tragic but resilient woman. তার জীবনে বিপর্যয় নেমে আসে, সেটাকে প্রতিরোধ করে তার উত্তরণ ঘটে। কিভাবে ঘটে দেখ। Her story in the play is full of pain. তার স্টোরিটা কিন্তু পুরোটাই যন্ত্রণাদায়ক, বাট ইট অলসো শোজ হার স্ট্রেংথ, এটা তার স্ট্রেংথকে শো করছে, অ্যান্ড ইভেন্চুয়াল অ্যাকসেপ্টেন্স অফ হার ফেট, এবং ধীরে ধীরে তার ভাগ্যকে মেনে নেওয়াকে এটাকে দেখানো হচ্ছে। এছাড়াও এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে ফেটের এক্সাম্পল হিসেবে মৌরিয়ার ফেটকে সিম্বলাইজ করো, বা রোল অফ ফেট, সেটাকে কিন্তু এইভাবেও প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, তো as a mother, Moria is caring and protective. She constantly prays for her children's safety. He has already lost her husband, father-in-law and 5 sons. সমুদ্রে হারিয়ে ফেলেছে। লাস্ট লিভিং সনকে বার্টলেকে মানা করে সমুদ্রে যেতে, কিন্তু বার্টলে তবুও যায় এবং ইভেন্চুয়ালি বার্টলেরও ডেথ আসে। This shows the main idea of the play that fate cannot be avoided. তাহলে এখান থেকে রোল অফ ফেট বা ফেটের মৌরিয়ার লাইফে ফেটের সিগনিফিকেন্স কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ফেট ইন মৌরিয়াস লাইফ, সেম উত্তর আসবে। ঠিক আছে, সেম উত্তর আসবে। তো মৌরিয়ার সাফারিং ইজ ইমেন্স, ইট রিফ্লেক্টস দ্য ডিপ সরো অফ দ্য আরান আইল্যান্ডার্স। আবার মৌরিয়ার লাইফ দিয়ে আরান আইল্যান্ডারদের যে লাইফ সেটাকেও ডিসক্রাইব করতে পারে। মৌরিয়া ইজ দ্য ফেস অফ আরান আইল্যান্ডার্স। আরান আইল্যান্ডার্সদের প্রত্যেকের মুখ প্রতিচ্ছবি হচ্ছে মৌরিয়া। ঠিক এইভাবে উত্তর লিখতে হবে। ঠিক আছে, এইভাবে উত্তর লিখতে হবে। প্রতিটা প্রশ্নই কিন্তু এই দেখো এক উত্তর আসবে, কিন্তু এমন নয় যে তোদের লেখার সময় তোদের মনে হবে যে বাবা এটা কি প্রশ্ন চলে আসলো, সেটা কিন্তু একদমই নয়। তাহলে
মৌরিয়া হচ্ছে ঠিক রিফ্লেক্ট করছে, মৌরিয়া কিসের ছবিকে রিফ্লেক্ট করছে? আয়ারল্যান্ডের প্রত্যেকটা ফিমেলকে বা আয়ারল্যান্ডের মানুষ জীবনযাপন যাত্রাকে রিফ্লেক্ট করছে। হু রিলাই অন দ্য সি, প্রত্যেকে এরা সমুদ্রের উপর ভীষণভাবে নির্ভরশীল। সি ডাজ নট ফল অ্যাপার্ট, রাদার স্লোলি শি লার্নস টু অ্যাকসেপ্ট হার ফেট ইভেন দো ইট ইজ পেইনফুল। তাহলে রেজিলিয়েন্স ইজ only one and the only powerful parts of our characteristics. When Bartlett's dead body is brought home, Moria says that the sea has taken everything from her. এখান থেকে আরো একটা প্রশ্ন উত্তর আমরা পেয়ে যাচ্ছি যে how did Moria get peace at the end of the story? একদম শেষে, একদম ড্রামাটা শেষে আমরা কি দেখেছিলাম, এটা তোদেরকে আগেও বারবার করে আমি বলেছি যে মৌরিয়া কিভাবে স্টোরিটার শেষে বা ড্রামাটার শেষে পিস পেয়েছিল, বা কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য ড্রামা, যে নোবডি লিভস ফরএভার, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। সারা জীবন কেউ বাঁচে না, আমাদেরকে এটাকেই মেনে নিতে হবে। তাহলে মৌরিয়া শেষে আত্মসমর্পণ করেছিল মৃত্যুর কাছে। তাহলে মৌরিয়া ফাইনালি সমুদ্র যখন তার থেকে ওই লাইনটাও ছিল না যে সি হ্যাজ টেকেন এভরিথিং ফ্রম মি, আমার থেকে সব কেড়ে নিয়েছে, এখন আর আমার কোনো ফিয়ার নেই, বিকজ নোবডি লিভস ফরএভার। তাহলে সমুদ্র আমার থেকে সব কেড়ে নিয়েছে, মৌরিয়া অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাহলে মৌরিয়া ইজ দ্য ফেস অফ অ্যাকসেপ্টেন্স। তাহলে মৌরিয়া মেনে নেওয়ার একটা প্রতিমূর্তি। তাহলে বাট নাও শি ফিলস দ্যাট শি হ্যাজ নাথিং টু লেফট ফিয়ার, দিস মেক্স হার আ টাইমলেস সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড এন্ডিউরেন্স। এবং মৌরিয়া ইজ আ সিম্বল অফ টাইমলেস স্ট্রেংথ অ্যান্ড এন্ডিউরেন্স। এইভাবেও প্রশ্নটা আসতে পারে, নট অনলি ট্র্যাজিক হিরো, নট অনলি ট্র্যাজিক মাদার, নট অনলি রেজিলিয়েন্ট মাদার, বিভিন্নভাবে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, বিভিন্নভাবে এই প্রশ্নটা আসতে পারে ইন দ্য ফেস অফ লস। হলো, এরপরে আসছি সি, অনেক রকম ভাবে আসতে পারে। সিম্বল অফ সি, সিম্বল অফ নেচার অ্যান্ড ফেট। তারপরে এটা আসতে পারে হচ্ছে কন্ট্রাস্ট, বা দাঁড়া বলছি, বিজেতাতে করালাম বা ম্যারাথনে করালাম কি কিভাবে জানো, সি অ্যাজ আ, আচ্ছা, কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড সি, ঠিক এইভাবেও আসতে পারে। সি অ্যাজ আ প্রোভাইডার অ্যান্ড ডেস্ট্রয়ার, সেম উত্তর, সেম উত্তর। ঠিক আছে, সেম উত্তর। মেন ক্যারেক্টারের জায়গা প্রোটাগনিস্ট লিখতে পারিস, একদম কোনো ব্যাপার নয়। ম্যাম উই উইল মিস ইউ, মিস করবো, আগে এইটুকু শুনে নে, তারপরে আমি তো মিস করছি, তোদেরকে অলরেডি মিস করছি, কিন্তু এখন আপাতত আমরা ফোকাস করব কালকের এক্সামের জন্য। তো দ্য সি সিন্স রাইডার্স টু দ্য সি ইজ মোর দ্যান আ লিটারাল বডি অফ ওয়াটার, শুধুমাত্র সমুদ্র জল নয়, এটা একটা সিম্বলিক মিনিং রয়েছে। ইট ইজ আনঅ্যাভয়েডেবল সিম্বলিক ফোর্স, এটা এমন একটা ফোর্স যেটা কন্ট্রোল করছে ফেটকে, ক্যারেক্টারদের ফেটকে, ভাগ্য নির্ণায়ক, ভাগ্য নির্ণায়ক। একই উত্তর হবে, একই উত্তর হবে, হ্যাঁ হ্যাঁ বাবা, একই উত্তর হবে, একই উত্তর হবে। All the inhabitants of the Aran Islanders are wildly dependent on the sea, প্রত্যেকে সমুদ্রের উপর নির্ভরশীল, তারা প্রত্যেকে লাইভলিহুড, ডেইলি টাস্ক সমস্ত কিছু সমুদ্রের উপর নির্ভর করে করছে। So sea become constant presence in their lives, সমুদ্রের কোনো আলাদা করে ক্যারেক্টার নয়, কিন্তু সমুদ্র কিন্তু কনস্ট্যান্ট, শুরু থেকে শেষ অবধি সমুদ্র রয়ে গেছে। তাহলে রোল অফ সি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, রোল অফ সি, রোল অফ ফেট। আবার সি অ্যাজ প্রোভাইডার, সি অ্যাজ ডেস্ট্রয়ার, সেম। Sea embodies fate and destiny of the islanders who are inseparably bound to it, sometimes the cost of one's own life of others. কখনো কখনো সমুদ্র অন্যের জীবন নিয়েও প্রোভাইড করছে জিনিসপত্র, জীবনের রসদ। Throughout Singer's play we see the sea as an indifferent and ruthless power of nature against which humans are powerless, যার সামনে মানুষজন একেবারে ক্ষমতাহীন একটা পদার্থ, জড় পদার্থ হয়ে রয়েছে। Moria lost her father son-in-law, হ্যাঁ Moria lost her father son was in love with Alice। হ্যাঁ, কি লিখছিস আমি বুঝতে পারছি না, তোর কমেন্টটা আমি বুঝতে পারছি না, কার সাথে কাকে মিশিয়ে দিয়েছিস। ঠিক আছে, একটু ছোট হয়ে যাবে, আমি পরীক্ষা এতটা বড় করে তোদেরকে দিচ্ছি, তোরা পড়ে যাবি এইটুকু, পরীক্ষা লিখে দেবে এইটুকু, আমি জানি ছোট হয়ে যাবে, ছোট করা নিয়ে কোনো চাপ নেই, তোরা নিজেরাই ছোট করে লিখে নিবি। ঠিক আছে, তো সমুদ্র কাকে কাকে কেড়ে নিয়েছে? সমুদ্র মৌরিয়ার হাজবেন্ডকে কেড়েছে, ফাদার ইন লকে কেড়েছে, 6টা সন্তানকে কেড়েছে। মাইকেলের ডেথ আর বাটলের বডি দেখার পরে মৌরিয়া কনক্লুড করেছে যে সি শুধুমাত্র লাইফ কেড়েই নিচ্ছে না, সি মানুষের জীবনযাপনকে, একটু দাঁড়া, হ্যালো।
চলো, so to conclude, Riders to the Sea presents the sea not only as a mere backdrop in the lives of islanders, it shapes the themes, characters, atmosphere, and also represents itself as an everlasting character. Silent হিসেবে, silent হয়ে everlasting একটা ক্যারেক্টার হিসেবে থেকে যাচ্ছে সমুদ্র। ঠিক আছে, হলো। এবারে আসছি আমরা সেকশন ডি, 6 মার্কসের কোয়েশ্চেন। এটা কি কি আছে তারা এক সেকেন্ড দেখে নি। হ্যাঁ, এটা হচ্ছে প্রোজ সেকশন থেকে রয়েছে। প্রোজ সেকশন থেকে দুটোর মধ্যে থেকে লিখতে হবে আমাদেরকে যে কোনো একটা 6 মার্কসের প্রশ্ন। তো পার্ট বাই পার্ট প্রশ্ন আসতেও পারে, আবার গোটা 6 মার্কসেরও দুটো প্রশ্ন দিয়ে দিতে পারে। এমন নয় যে পার্ট বাই পার্টের অপেক্ষাতেই থাকলি, পার্ট কোয়েশ্চেনের অপেক্ষাতেই থাকলি, এরকমও হতে পারে গোটা দুটো 6 মার্কসের প্রশ্ন দিয়ে দিলে এবং 6 মার্কসেরই প্রশ্নের উত্তর লিখতে হবে, সেটাও কিন্তু আসতে পারে। প্রথমেই দেখ কি আসছি, কমেন্ট অন দ্য ইউজ অফ সিম্বলস ইন ডাউন দ্য র্যাবিট হোল। কি কি রূপক ব্যবহার করা হয়েছিল, কি কি সিম্বল ব্যবহার করা হয়েছিল, একটুখানি আমরা আলোচনা করে নিই। একটু আলোচনা করে নিই। পিডিএফ পাবি কিনা আমি তোদেরকে জানাচ্ছি। আচ্ছা, the purpose of using symbols in a prose or poetry is to represent ideas or theme more effectively and meaningfully throughout the objects, characters, situation and any other thing. তো সিম্বল ব্যবহার করার কারণ কি? রাইডার্স টু দ্য সি, ম্যাম এটার সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি, বিবলিক্যাল সিগনিফিকেন্স আমি ম্যারাথনে করিয়েছি। আরেকটা যেন কোথায় করালাম, ম্যারাথনে করালাম কি? হ্যাঁ, ম্যারাথনেই করেছি। বিবলিক্যাল সিগনিফিকেন্স একটু দেখে আয়। রাইডার্স টু দ্য সি বিবলিক্যাল সিগনিফিকেন্স কি, কেন, টাইটেলের সিগনিফিকেন্স করিয়েছি। ঠিক আছে, করানো আছে অলরেডি। Brightdara is a mythical character presence in Celtic myth. Celtic pagan myth-এ উপস্থিত একজন মিথিক্যাল চরিত্র হচ্ছে ব্রাইটডারা। হ্যাঁ, চলো ব্রাইটডারা কে বলে দিলাম। বাবা তুমি অনার্স বাড়িতে বোঝাও, তোমার যদি ইচ্ছা করে ইংলিশ অনার্স নিয়ে পড়তে অবশ্যই পড়ো। ঠিক আছে, চলো এবার কি কারণে সিম্বল ইউজ করা হয়। সিম্বল ইউজ করার পারপাস কি? এটা রিপ্রেজেন্ট করে একটা অবজেক্টকে দিয়ে অন্য কিছুকে রিপ্রেজেন্ট করছে, একটা অবজেক্টকে দিয়ে, একটা ক্যারেক্টারকে দিয়ে, একটা সিচুয়েশনকে দিয়ে অন্য কিছু রিপ্রেজেন্ট করছে। যেমন র্যাবিট হোল, ইন ডাউন দ্য র্যাবিট হোল। আচ্ছা না, র্যাবিট হোল না, প্রথমে আমরা আসছি হোয়াইট র্যাবিট। হোয়াইট র্যাবিট সিম্বলাইজ করছে অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস। কোথা থেকে আমরা বুঝতে পারছি? যেখানে ওই হোয়াইট র্যাবিটটা বলছে ও ডিয়ার আই শ্যাল বি টু লেট। এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে মানুষজন সোশ্যাল নর্মস, পার্টিকুলার পাংচুয়ালিটি, এই সমস্ত নিয়ে প্রচন্ড স্ট্রেসে থাকতো। কোন সময়, কোন টাইম পিরিয়ডে? ভিক্টোরিয়ান টাইম পিরিয়ডে। এটা আমি যখন ম্যারাথনে করেছিলাম তোদেরকে বারবার করে বলেছিলাম যে ভিক্টোরিয়ান টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ডে লেখা, 19th সেঞ্চুরি। তো পাংচুয়ালিটি, সোশ্যাল নর্মসকে রিপ্রেজেন্ট করছে হোয়াইট র্যাবিট, অ্যাংজাইটি, স্ট্রেস ইত্যাদিকে। র্যাবিট হোল সাজেস্ট করছে এন্ট্রান্স অফ দ্য ফ্যান্টাসি ল্যান্ড, অর্থাৎ একটা সুরিয়াল ড্রিম লাইক একটা ল্যান্ড। ওয়ান অ্যাক্ট প্লে করিয়ে দিয়েছি বাবা, তোরা একবার ম্যারাথনটা দেখে আয়, ম্যারাথনের পিরিয়ডটা দেখে নে, ওখানে সব রয়েছে। ওয়ান অ্যাক্ট প্লে এর টাইটেল জাস্টিফিকেশন, হারমিটের, হ্যাঁ হারমিটের কোশ্চেন আছে, আমি হারমিটের ক্যারেক্টারিস্টিক্স এনেছি, আমি দেখাচ্ছি। দাঁড়া বাবা, অত তাড়াহুড়ো করলে হয়? দাঁড়া, এটা পড়িয়ে দিই তারপর দেখাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ চল এবার বলছি। থ্রি কোশ্চেনের টাইটেল সিগনিফিকেন্স করিয়ে দিয়েছিলাম ম্যারাথনে। র্যাবিট হোল সিগনিফাই কি করছে? র্যাবিট হোল আমি একটু আগে কি বললাম, যে এসকেপ, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে পৌঁছে যাচ্ছে, একটা সুরিয়াল ওয়ার্ল্ডে পৌঁছে যাচ্ছে। এসকেপ ফ্রম দ্য স্ট্রাগল অ্যান্ড মোনোটোনি অফ ডেইলি লাইফ, অর্থাৎ প্রতিটা দৈনন্দিন জীবনের রোজনামচা থেকে একটা জায়গায় পালিয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া। অ্যালিসের ফল সিম্বলাইজ করছে, সাজেস্ট দ্যাট এন্টারিং ইনটু আ ফ্যান্টাস্টিক্যাল ওয়ার্ল্ড। তাহলে এই র্যাবিট হোলটা যদি একটা সুরিয়াল, একটা ড্রিম লাইক ওয়ার্ল্ডকে যদি দেখায়, তাহলে অ্যালিসের পালিয়ে যাওয়া, মানে পালিয়ে যাওয়া, অ্যালিসের পড়ে যাওয়া ধপ করে, ওটা কি শো করছে? একটা ফ্যান্টাস্টিক্যাল ওয়ার্ল্ডে ওর চলে যাওয়াটাকে সিগনিফাই করছে। সিম্বলাইজিং দ্য শিফট ফ্রম কনসিয়াস টু সাবকনসিয়াসনেস, অর্থাৎ জাগতিক জগৎ থেকে একটা অন্য জগতে পৌঁছে যাওয়া। বটল, যেটাতে ড্রিঙ্ক মি লেখা ছিল, এবং কেক, যেটাতে ইট মি লেখা ছিল, এই দুটো খাবারই সিগনিফাই করছে টেম্পটেশন, মানুষের মধ্যে ইচ্ছাকে, মানুষের মনের ইচ্ছা।
দ্য লাভলি গার্ডেন উইথ ব্রাইট ফ্লাওয়ার কুল ফাউন্টেন্স, এই যেখানে অ্যালিস যেতে পারেনি, এটা সিম্বলাইজ করছে অ্যালিসের innocence of childhood that Alice starts losing as she matures through her experience in the wonderland. যে কালো গর্তের মধ্যেও পড়েছিল, সেখান থেকে কালারফুল জগতে যেতে চাইছে। ঠিক যেরকম ভাবে একটা বাচ্চাকে যদি আমরা আবদ্ধ করে রাখি কোনো একটা জায়গায়, সে সেখানে থাকতে চাইবে না। তাহলে প্রতিটা জায়গা, এই কোয়েশ্চেনটা এমন নয় যে কোনো একটা পার্টিকুলার প্রশ্ন, এটা পুরো স্টোরিটা যে পড়েছে সেই কিন্তু এটার উত্তর লিখতে পারবে, পুরো স্টোরিটা যে পড়েনি সে কিন্তু এটার উত্তর লিখতে পারবে না, বারবার করে বলে দিচ্ছি আমি। আচ্ছা, the tiny golden key symbolizes an opportunity to escape from reality into the world of fantasy, অর্থাৎ ওই কালো গহ্বর থেকে ফ্যান্টাসি ওয়ার্ল্ড অর্থাৎ বাগানে চলে যাওয়াটাকে রিপ্রেজেন্ট করছে, মানে রিপ্রেজেন্ট করছে না, তার একটা মাধ্যম, চাবি, সেটা হচ্ছে গোল্ডেন কিটা। তাহলে these symbols along with others add artistic depth to the narrative of the first chapter of Alice's Adventure in the Wonderland, which is called Down the Rabbit Hole, the first chapter of Alice's Adventure in the Wonderland is called Down the Rabbit Hole. So they engage readers to interpret and reflect the themes and ideas presented in the story. চলো পরেরটায় যাই। ড্র ক্যারেক্টার স্কেচ অফ হারমিট। এই যে তোরা এখন জিজ্ঞেস করছিলি হারমিট নিয়ে, চল হারমিটটা নিয়ে আলোচনা করি, আলোচনা করি। তাহলে হারমিট ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। তোদেরকে ম্যারাথনে আমি জারের ক্যারেক্টার করিয়েছিলাম, এখানে আরেকটা কোয়েশ্চেন আনলাম আমি হারমিটের ক্যারেক্টার। তাহলে দেখো হারমিট কি ছিল, সে তার নিজের জ্ঞানের জন্য, উইজডমের জন্য ফেমাস, যে একা একটা হাটে থাকতো ফরেস্টের মধ্যে, যে হাটটাকে বা যে ফরেস্টটাকে সে কোনোদিনও ছাড়েনি, সাধারণ মানুষের সাথে মিশতো, কোনো রকম হাই প্রোফাইল মানুষের সাথে মিশতো না, ঠিক আছে? হ্যাঁ, বানান ঠিক বলে ভীষণ রকম ভাবে নাম্বার কাটে এবং গ্রামাটিক্যাল মিস্টেকে নাম্বার কাটে, মানে এখানে লাইন লিখতে গিয়ে তুই ভুল গ্রামাটিক্যাল এরার করলি, নাম্বার কাটবে, ঠিক আছে, নাম্বার কাটবে। ডেসপাইট বিং ফিবল, অর্থাৎ দুর্বল জড়জীর্ণ হওয়া সত্ত্বেও তিনি তার নিজের কাজগুলোকে একাই করতেন, যেমন ডিগিং দ্য গ্রাউন্ড, সোয়িং দ্য সিডস, মেকিং দ্য বেডস, সমস্তটাই নিজে করতেন। হি ডিড নট বিলিভ ইন টেকিং অ্যাডভান্টেজ অফ আদার পিপলস গুডনেস, অন্য মানুষের ভালো মানুষের জন্য হেল্প নিতেন না। ফর him he realized that the Tsar was tired. He asked him to get some rest and volunteered to take over the work. The hermit was civil in his manner, খুব ভদ্র সভ্য, ম্যানার হিসেবে ভদ্র সভ্য ছিল, কারণ যখন জার ওকে হেল্প অফার করলো, হি অ্যাকসেপ্টেড ইট এন্ড থ্যাঙ্ক দ্য জার ফর বিং কাইন্ড, এবং জারকে ধন্যবাদও জানিয়েছিল। দ্য হারমিট ইজ সিম্প্যাথেটিক, যখন ও জারকে হেল্প করছিল বিয়ার্ডেড ম্যানটাকে বা উন্ডেড ম্যানটাকে নার্স করার জন্য সেক্ষেত্রে। আচ্ছা, তো প্রতিটা জায়গা থেকে কোয়াইট অ্যান্ড রিজেন্টেড ম্যান, শান্ত স্বভাবের মানুষ। তাহলে কতগুলো ক্যারেক্টারিস্টিক্স পেলাম, ওয়াইজ, আচ্ছা হেল্পফুল, ম্যানার জানে, শান্ত মানুষ, সমস্ত কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে প্রতিটা জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে ভীষণ রকমভাবে ভালো মানুষ ছিলেন। এরপরে পোয়েমের লং আনসার টাইপ কোয়েশ্চেন করিয়ে তারপর চলে যাচ্ছি। চল পোয়েম থেকে বা প্রোজ সেকশন থেকে এবারে আসছি আমরা লং আনসার টাইপ প্রশ্ন, এবং তারপরে যাব আমরা রাইটিং এ। ওকে, এবারে দেখ কি বলেছে। এই প্রশ্নটা আমি তোদেরকে এর আগে ঘুরিয়ে ফিরিয়ে করিয়েছিলাম। কিরকম প্রশ্ন? The action and the physical features of the hawk is a symbolic representation of its place within a large and brutal natural order. Discuss. তাহলে কিভাবে তার যে ফিজিক্যাল প্রোয়েস অ্যান্ড কি যেন ছিল ফিজিক্যাল ফিচার্স, কিভাবে তার পাওয়ারকে সিম্বলাইজ করছে, ঠিক সেরকম ভাবে ন্যাচারাল অর্ডারে অর্থাৎ বৃহত্তর ওয়ার্ল্ডে হকের প্রেজেন্সটা কি বা হকের ফিজিক্যাল ফিচার্সের কি ভূমিকা রয়েছে। সেম উত্তর। দ্য সান ইজ বিহাইন্ড মি, আমি করিয়ে দিয়েছিলাম তোদেরকে ম্যারাথনে, একবার একটু দেখে নে। দ্য সান ইজ বিহাইন্ড মি উত্তর লেখা রয়েছে, ঠিক আছে, অনেকটা বড়, এখানে এখন আলোচনা করা যাবে না।
আচ্ছা, in Teji's poem Hawk Roosting, আচ্ছা না, Teji's poem Hawk Roosting reflects the theme of survival of the fittest. চার্লস ডারউইনের থিওরি পড়ানোর সময় ক্লাসে বহুবার বলেছি যে চার্লস ডারউইনের যে থিওরি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তোরা বায়োতে বহুবার পড়েছি সেটা, যে হকের ক্যারেক্টার দিয়ে আমরা বুঝতে পারছি যে সেই সার্ভাইভ করে আমাদের সোসাইটিতে যে কিনা সমাজে উচ্চতর শ্রেণীতে বিলং করে। যেরকম ভাবে যে সমাজে আমরা আদিম কাল থেকে ভেবে দেখি মানুষ কেন বানর বা শিম্পাঞ্জির থেকে এগিয়ে আসলো, কারণ তাদের মধ্যে সেই বুদ্ধিটা ছিল। আমরা আজকে মানুষ হতে পেরেছি কারণ আমাদের মধ্যে বুদ্ধিটা ছিল, শিম্পাঞ্জি বানররা অতটাও হতে পারেনি, তাদের যে বুদ্ধির লেভেল বা আইকিউ লেভেল অতটা ভালো ছিল না, বা ঘোড়া বল বাঘ বল তাদের থেকে আমরা উন্নততর জীব হতে পেরেছি কারণ আমরা সার্ভাইভ করতে পেরেছি, কারণ আমরা ফিটেস্ট। দ্বিতীয়ত, এখনকার সোসাইটিতে ভেবে দেখ, যাদের কাছে টাকা রয়েছে তারা সমাজে হাই ক্লাসে বিলং করছে, কারণ তারা সার্ভাইভ করছে, কারণ তারা ফিটেস্ট। যার কাছে টাকা নেই সে সার্ভাইভ করতে পারছে না। যে শারীরিকভাবে সুস্থ সবল ফিট সে অনেক বেশি ম্যানুয়াল ওয়ার্ক করতে পারছে, যে দুর্বল যে ক্ষীণ জরাজীর্ণ দেহ পারছে না। তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। দ্য হক থিঙ্ক হিমসেলফ অ্যাজ এ সামওয়ান হু ইজ রুলিং ওভার দ্য নেচার। সিম্বলিক্যালি দ্য হক ইজ জাস্ট আ পার্ট অফ নেচার মিররিং নেচারস র ব্রুটালিটি। তাহলে হক হচ্ছে নেচারের ব্রুটালিটি, নৃশংসতাকে দেখাচ্ছে, র এনার্জিকে দেখাচ্ছে। হি সিজ হিমসেলফ অ্যাজ দ্য মোস্ট সুপিরিয়র ক্রিয়েচার ক্রিয়েটেড বাই গড। নিজেকে গডের একদম সর্বশ্রেষ্ঠ ক্রিয়েশন হিসেবে দেখছে। সবগুলো বুলেট করে লিখবি না, ঠিক আছে, পার্ট কোয়েশ্চেন গুলো বুলেট করে লিখবি। হ্যাঁ, যেগুলো পার্ট রয়েছে সেগুলো বুলেট করে লিখবি। তোদেরকে আগেও বলেছি এটা। হি সিজ ভায়োলেন্স অ্যাজ আ নেসেসারি পার্ট অফ হিজ বিং। তার জীবনের একদম অবিচ্ছেদ্য অংশ হিসেবে সে ক্রুয়েলটিকে দেখছে। হি থিংস বিং দ্য বেস্ট প্রিডেটর, নিজেকে একদম বেস্ট সর্বশ্রেষ্ঠ শিকারী পাখি মানছে। হি ইজ ইনভেন্সিবল, হি ইজ ডমিনেটিভ, আনচ্যালেঞ্জেবল। এই যে আনচ্যালেঞ্জ অথরিটি একজন বললি একটু আগে যখন 2 মার্কসের প্রশ্নটা করাছিলাম, এই যে হি ইজ আনচ্যালেঞ্জেবল, তাকে কেউ চ্যালেঞ্জ, আনকোয়েশ্চেনেবল টু, আনকোয়েশ্চেনেবল, ঠিক আছে। দাস হি কিলস আদার্স রুথলেসলি উইদাউট ফিলিং এনি রিমোর্স, কোন রকম দয়া মায়া ছাড়া ক্রুয়েল ভাবে অন্যকে মারে। তাহলে দিস শোজ দ্য ভায়োলেন্ট রিয়েলিটি অফ নেচার। নেচারের ভায়োলেন্সকে দেখানো হচ্ছে এই পোয়েমের মাধ্যমে। অর্থাৎ আমরা যখন মাছ খাচ্ছি, সেই মাছ কাটছি যখন, সেটাও একটা ভায়োলেন্স। আমরা যখন চিকেন খাচ্ছি, সেই চিকেনটাকে মানে মুরগিটাকে কাটছি, সেটাও একটা ভায়োলেন্স। তাহলে ভায়োলেন্স রয়েছে, আমরা যদি সেটাকে ভায়োলেন্সের মতো করে না দেখি, আমরা নিত্যদিন কত শত ব্রয়লার মুরগিকে কাটা হচ্ছে, সেটাও ভায়োলেন্সের মধ্যেই পড়ছে। তাহলে তো only the strongest survives in the natural order, যে কিনা স্ট্রংগেস্ট সেই কিন্তু ন্যাচারাল অর্ডারে থাকতে পারছে, ঠিক আছে। তো this merciless attitude of the hawk towards the weak creatures reflects the natural order where the weak gets destroyed under the strong, যেখানে দুর্বলের প্রতি সবলের অত্যাচার, বেসিক জায়গা হচ্ছে এটা। নেক্সট, হাউ ফার শেক্সপিয়ার ইজ সাকসেসফুল ইন হিজ ট্রিটমেন্ট অফ লাইফ টাইম অ্যান্ড ডেথ ইন হিজ সনেট 73। এটাও কিন্তু ঠিক সেই সেম প্রশ্ন। সনেট 73 থেকে এই 3টে জায়গা ছাড়া এর থেকে বেশি কিছু আসে না। 3টে যে ইমেজ, অর্থাৎ অটাম, টয়লাইট এবং ডাইং ফায়ার অ্যান্ড দ্য এন্ডিং কাপলেট, এই 4টে জায়গা, ঠিক আছে, এই 4টে জায়গা। চলো, so Shakespeare is very successful in his treatment of life, time and death in sonnet 73. Simple but powerful images use করেছে, যে autumn leaves, twilight and dying fire। প্রত্যেকটা শো করছে the poet is at the stage যেখানে কিনা তার লাইফটা একদম শেষ হতে চলেছে। he does not fight death but quietly accept it। মৃত্যুকে ফাইট করছে না, মৃত্যুর সাথে মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো শেক্সপিয়ার অলসো শোজ দ্যাট নোয়িং লাইফ উইল এন্ড ওয়ান ডে মেক লাভ ইভেন স্ট্রঙ্গার। যত আমরা মৃত্যু সম্পর্কে ওয়াকেবল হব, তত বেশি আমরা মৃত্যুকে অনেক বেশি স্ট্রং ভাবে গ্রহণ করতে পারবো। হি টেলস দ্য পারসন হি লাভস দ্যাট দে শুড ভ্যালু দেয়ার টাইম টুগেদার ইভেন মোর। তাহলে এটা আমরা এন্ডিং কাপলেটের জায়গাটা পাচ্ছি, এক্ষুনি 2 মার্কসে আলোচনা করলাম। সো হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম সনেট 73? এটাও এই একই উত্তর। দিস মেসেজ ইজ ক্লিয়ার অ্যান্ড টাচিং। ইন জাস্ট ফিউ লাইন্স শেক্সপিয়ার মেক আস থিঙ্ক ডিপলি অ্যাবাউট গ্রোয়িং ওল্ড, লসিং টাইম অ্যান্ড দ্য পাওয়ার অফ লাভ। হিজ ওয়ার্ডস স্টিল ফিল ট্রু টুডে। তাহলে এই যে শেক্সপিয়ারের সনেট 73 মডার্ন অ্যাকসেপ্টেন্সি, সেম আনসার, ঠিক আছে। এন্ডিং হচ্ছে এন্ডিং কাপলেট বা ফাইনাল যে লাইন, লাস্টের যে দুটো লাইন সনেট 73 বা দ্যাট টাইম অফ ইয়ারের, সেটার কথা বলা হচ্ছে। ক্লাস 11 এর লাইভ নিয়ে একটু পরে আসছি, 1 ঘন্টা পরেই আসছি।
চলো, analyze how the greenhouse effect portrays the relationship between environmental change and socio-economical transformation. environmental change এটা বহুবার করেছি, এটা পুরো পোয়েমটাকে সামারাইজ করে আমাদেরকে লিখে দিলেই হবে যে এগ্রিকালচারাল কিরকম চেঞ্জেস আসছে এবং আমাদের সোশ্যাল কিরকম ট্রান্সফর্ম হচ্ছে, সেম। তাহলে প্যারা করে করে আমরা লিখে নেব যে হাউ environmental change leads to major social and economical shift। অর্থাৎ প্রথমে ক্লাইমেট চেঞ্জ দেখছি, প্লেন স্টেট গুলো অ্যাবান্ডন হয়ে যাচ্ছে, জায়ান্ট ডাস্ট বলে পরিণত হচ্ছে, ফার্টাইল এগ্রিকালচারাল ল্যান্ড আনইউজেবল হয়ে যাচ্ছে, তার ফলে গ্রিনল্যান্ড আর অ্যান্টার্কটিকা হয়ে যাচ্ছে নতুন ক্ষমতাশালী জায়গায় পরিণত হচ্ছে। সেখান থেকে বলছে যে তাহলে স্বাভাবিকভাবে ট্যাক্স বেস পড়ে যাবে, সাপোর্ট করতে পারবে না গভর্নমেন্ট, সেখান থেকে আমাদের যে দৈনন্দিন জীবনযাপন সেটা অনেকটা বেশি পড়ে যাবে, ঠিক আছে। আমি এই যে কথাটা বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গেল যে কোনো একটা পড়ে যাস না, এত সিলেক্টিভ হোস না, সিলেক্টিভ হোস না, সিলেক্টিভ হোস না, কতবার বলবো। সো all these things reflect how climate change will weaken economy, আমাদের ইকোনমিকে কিভাবে দুর্বল করে দেবে, আমাদের সোশ্যাল লাইফকে কিভাবে দুর্বল করে দেবে। তো through these examples the poet wants us that environmental damage will not just affect nature, শুধুমাত্র নেচারকেই এফেক্ট করছে না, তার সাথে সাথে সোসাইটি, ইকোনমি আর গ্লোবাল পাওয়ারকেও চেঞ্জ করছে, গ্লোবাল পাওয়ারের যে স্ট্রাকচার সেটাকেও চেঞ্জ করছে। নেক্সট এবার আসছি আমরা রাইটিং সেকশন। যে কোনো একটা রাইটিং, তোদের নয় এসে আসতে পারে, নয় তোরা একটা ব্লগ আর একটা ইমেল লিখবি। প্রথমে একটা এসে দেখ দিয়েছি, হিস্টোরিক্যাল ট্রায়াম্প অফ ইন্ডিয়ান উইমেন অ্যাথলিটস। এখানে ইন্ডিয়ান উইমেন অ্যাথলিটস বলতে যে শুধুমাত্র আমরা ক্রিকেট, ধরো অনেকেই আমাকে বলেছিলি যে ম্যাম শুধু ক্রিকেট নিয়ে লিখলে হবে না। বাবা, শুধু ক্রিকেট নিয়ে লিখলে হবে না, কি কি নিয়ে লিখতে হবে? ইন্ডিয়ান যে কোনো অ্যাথলিট নিয়ে, সেটা বক্সিং হতে পারে, সেটা প্যারা অলিম্পিক হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে। তাহলে হিস্টোরিক্যাল ট্রায়াম্প অফ ইন্ডিয়ান উইমেন অ্যাথলিটস, এখানে আমরা শুধুমাত্র ক্রিকেট নিয়ে লিখবো না, পিভি সিন্ধু রয়েছে, মেরি কম রয়েছে, মীরাবাই চানু রয়েছে, সাক্ষী মালিক রয়েছে, বক্সিং রয়েছে, তার সাথে সাথে আমাদের স্মৃতি মান্ধানা রয়েছে, হরমনপ্রীত কৌর রয়েছে, মিতালি রাজ, এদের প্রত্যেকের নাম লিখতে হবে। এরা কিভাবে প্রত্যেকে ওমেন এম্পাওয়ারমেন্টকে দেখাচ্ছে সেটাকেও আমাদের লিখতে হবে। তাহলে শুধুমাত্র অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস নয়, তার সাথে সাথে টি20 ম্যাচ, সমস্ত কিছু লিখতে হবে, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ, সবকিছু লিখতে হবে আমাদেরকে, ঠিক আছে। এরা প্রত্যেকে কিন্তু অ্যাথলিট। এবারে আসছি রোল অফ স্টুডেন্টস ইন সোসাইটি। স্টুডেন্টের কাজ কি? এগুলো খুব বেসিক, এগুলো আর নতুন করে দিচ্ছি না, আমি নতুন করে আর আলোচনাও করছি না। স্টুডেন্টের সোসাইটিতে স্টুডেন্টের রোল কি, স্টুডেন্টের রোল কি সোসাইটিতে। এবারে আসছি আমরা ইমেল রাইটিং। ইমেল রাইটিং এর মধ্যে থেকে দুটো ইমেল দিয়ে দেবে, তার মধ্যে থেকে একটা ইমেল, এবং দুটো ব্লগের মধ্যে থেকে একটা ব্লগ, এবং সবগুলো এগুলোর ওয়ার্ড লিমিট হচ্ছে 75, এগুলোর ওয়ার্ড লিমিট হচ্ছে 75, আর এস এর ওয়ার্ড লিমিট হচ্ছে 150। এস এর ওয়ার্ড লিমিট হচ্ছে 150। আচ্ছা, এখান থেকে না, এখানে মাথায় রাখিস। আমি এটা 160-70 মতো হয়ে যাবে, তোরা আমি জানি কমিয়ে ফেলবি লিখতে লিখতে, তো তাই জন্য একটু বেশি দিয়েছি। আচ্ছা, যে কোনো রকম ইমেল হতে পারে, এটা কমপ্লেনিং ইমেল, পুয়ার স্যানিটাইজেশন সিস্টেম, আনহাইজিনিক ইত্যাদি নিয়ে স্কুল টিচারকে বা হেডমিস্ট্রেসকে লেটার। লেটারের ফরম্যাট কি? ফ্রম অ্যাড্রেস যাবে, টু অ্যাড্রেস যাবে, কেউ কেউ ডেট অ্যাড করে, অ্যাড করতেও পারিস ডেট, আবার না করলেও পারিস, কোনো রকম কোনো সমস্যা নেই। সাবজেক্ট অবশ্যই দিবি, ফ্রম অ্যাড্রেস টু অ্যাড্রেস রাখবি, সাবজেক্ট রাখবি, ডেট দিতেও পারিস, নাও দিতে পারিস। স্যালুটেশন রাখবি, রেসপেক্টেড স্যার, ম্যাডাম, ডিয়ার স্যার, ম্যাডাম, যেটা খুশি রাখতে পারিস। মেন বডি জাস্ট লাইক লেটার, এবং তারপরে সাবস্ক্রিপশন ইয়োর্স ওবিডিয়েন্টলি, নাম দিবি, এটা স্কুলের যেহেতু সেহেতু আমি রোল নাম্বার, ক্লাস, সেকশন ইত্যাদি লিখে দিলাম। আরো একটা রয়েছে, এটা পার্সোনাল ইমেল হয়ে গেল, সেক্ষেত্রেও সেম, ফ্রম অ্যাড্রেস, টু অ্যাড্রেস, সাবজেক্ট, না এটা পার্সোনাল, হ্যাঁ এটা পার্সোনালি, টিচারকে লিখছে কিন্তু পার্সোনালি লিখছে, টিচারকে থ্যাঙ্কস জানানোর জন্য, ঠিক আছে, ঠিক সেম লেটারের মতোই। এবারে আসছি ব্লগ রাইটিং। ব্লগ রাইটিং, এআই এর ইম্পর্টেন্স। ব্লগ রাইটিং এর ক্ষেত্রে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিস যে ম্যাম ইন্ট্রোডাকশন এরম পরে পয়েন্ট করে লিখবো কিনা, কি ফিচার্স এরম ভাবে পয়েন্ট করে লিখবো কিনা। সেটা করলেও হয়, তিনটে আলাদা আলাদা প্যারাতে করলেও লিখলেও হয়, এমন নয় যে তাদেরকে পয়েন্ট 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 বলে আলাদা আলাদা করে পয়েন্ট করে লিখতে হবে, ঠিক আছে। ব্লগ রাইটিং এর ফরম্যাট হচ্ছে, ব্লগে 3টে প্যারাগ্রাফ যাবে, একটা হেডলাইন যাবে, ক্যাচি, লেখা যাচ্ছে না কেন, একটা ক্যাচি হেডলাইন যাবে, একটা ক্যাচি হেডলাইন যাবে, খুব সুন্দর অ্যাট্রাকটিভ একটা হেডলাইন যাবে,
তিনটে প্যারাতে তোরা ফুল বডিটা লিখবি, 75 ওয়ার্ডসে লিখতে হবে, এবং একটা সিটিএ কল টু অ্যাকশন রাখবি। দ্যাট উইল বি দ্য ফরম্যাট অফ আ ব্লগ রাইটিং। ওকে, দ্যাট উইল বি দ্য ফরম্যাট অফ blog writing. Got it? Got it? The dangers of junk food, same. 75 ওয়ার্ডসে লিখবি, এটা সম্ভবত 80 ওয়ার্ডস 90 ওয়ার্ডস হয়ে যাবে, তোরা লিখতে গেলে একটু কমে যাবে, এবং অ্যাড আ সিটিএ কল টু অ্যাকশন। ঠিক আছে, ঠিক আছে, চলো এইটা হচ্ছিল আমাদের পুরোপুরি একটা টোটাল আমরা আজকে আলোচনা করে নিলাম যে একটা পেপার, স্যাম্পল পেপার কিরকম হতে পারে, স্যাম্পল পেপার কিরকম হতে পারে। তাহলে এই অবধি ক্লিয়ার হলো, এই অবধি ক্লিয়ার হলো, ঠিক আছে। তো এইটা ছিল হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, আমাদের ক্লাস 12-এর জার্নি এখানেই শেষ হলো। সবাই খুব ভালো করে পরীক্ষা দিস, শান্ত মাথায় পরীক্ষা দিস। একটা এক্সাম একটু টাফ হয়েছে কারোর কারোর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, একটা এক্সাম কারোর কারোর টাফ হয়েছে, কারোর কারোর টাফ হয়নি, তো চিন্তার কোনো কারণ নেই। এক্সাম খুব ভালো হবে, সারা বছর পড়াশোনা করেছিস, তোদের নিজেদের প্রতি যতটা ভরসা বিশ্বাস না আছে, আমার কিন্তু তোদের প্রতি অনেক বেশি ভরসা বিশ্বাস রয়েছে। খুব ভালো করে এক্সাম দে, অল দ্য বেস্ট, অ্যান্ড গনা মিস ইউ, তোদেরকে খুব মিস করব, খুব মিস করবো। খুব ভালো করে এক্সাম দে বাবা, অল দ্য বেস্ট। খুব ভালো করে এক্সাম হবে। 2 মার্কসের জন্য 40 থেকে 50 ওয়ার্ডস, 5 মার্কসের জন্য 100 থেকে 100টা ওয়ার্ডসের মধ্যে লিখলেই হয়ে যাবে, আর 10 মার্কসের জন্য এসে 150টা ওয়ার্ডস, আর ব্লগ আর ইমেল হলে 75 করে ওয়ার্ডস। ঠিক আছে, আশীর্বাদ, ভালোবাসা, বেস্ট উইশেস, প্রার্থনা, প্রেয়ার, সবকিছু। তোরা জানিস না তোদের পরীক্ষার জন্য আমি কতটা টেনশনে থাকি। আমি তোদের পরীক্ষা, আমার রাতে ভালো করে ঘুমায় না, তো নতুন করে বলার কিছু নেই, প্রতিবারের এটা ঘটনা। খুব 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 ভালো করে এক্সাম দাও, সব সময় পাশে আছি। জীবনটা অনেক বড়, জীবনে অনেক পরীক্ষা আসবে, অনেক এগিয়ে যেতে হবে, অনেক দূরে যেতে হবে আমাদেরকে। বোর্ডের এক্সাম মাধ্যমিক দিয়েছি, সেম 3 দিয়েছি, এবার সেম 4। ইটস আ পার্ট অফ লাইফ। মিস ইউ, গনা মিস ইউ, বাই, অল দ্য বেস্ট। ভালো করে এক্সাম দিবি।